এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে একটি দলকে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা ভোট কেনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতার দাবি, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি। সংসদে বক্তাদের ক্রম নির্ধারণ করে স্পিকার। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকার ব্যাংকটিকে দখল করেছিল, কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। এ সময় জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। এসালামের বাসার চাকর এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের সিএসআর ও আরডিএস প্রকল্পের টাকা একটি রাজনৈতিক দলের ভোট কেনায় ব্যবহৃত হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। আগে ও পরে সব অনিয়ম তদন্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার প্রকৃত মালিকদের হাতে ব্যাংকটি ফিরিয়ে দিতে চায়। একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। বিরোধী দলীয় নেতা বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ দেয়া কাম্য নয়। এখন ব্যাংকে যাকে বসানো হয়েছে তিনি স্বৈরাচারের সহযোগী ছিলেন। অভিযোগ করেন, অসৎ মানুষ দিয়ে ব্যাংক পরিচালনা হলে আবারও ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে। পরে অর্থমন্ত্রী বলেন, এর আগেও যারা ব্যাংক লুট করেছেন তারা কেউ নিজের নামে টাকা নেয়নি। বলেন, ব্যাংকের ভেতরে বাইরে যারা অস্থিরতা করছে আইনের চোখে তারা সবাই দোষী। ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক ফায়দা নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে, এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয় না। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল। এর আগে সংসদে শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনার কথা বলেন অর্থমন্ত্রী। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় অর্থমন্ত্রী, ধন্যবাদ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন খাত। পণ্যমূল্য কমিয়ে আনতে শুল্ক কাঠামোতে ছাড় দেওয়া হতে পারে, দেশীয় উৎপাদনমুখী শিল্পও পাবে সুবিধা। ব্যক্তি করমুক্ত আয়সীমায় থাকবে কিছুটা স্বস্তি, কিন্তু আছে শুভঙ্করের ফাঁকিও। ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল স্থাপনে দেয়া হবে বড় ধরনের সুযোগ। কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ে ভাগ বসাবে না সরকার। দাম বাড়তে পারে সিগারেট ও দেশি মদের। নতুন সরকারের প্রথম বাজেট, তাই মানুষের আগ্রহের শেষ নেই। কোন পণ্যের দাম বাড়বে, কমবে বা কি?
কর ব্যবস্থায় পরিবর্তন আনতে ছক কষেছে সরকার। নানা ক্ষেত্রে কর ছাড় যেমন দেয়া হচ্ছে, তেমনি কৌশলে চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা। ধরা যাক, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে ২৫,০০০ টাকা বৃদ্ধি করে আগামী বাজেটে করা হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। কিন্তু পরের ধাপগুলোতে বৃদ্ধি করা হয়েছে আয়কর। চলতি অর্থ বছরে ৩.৫ লাখ টাকার ধাপের পর পরবর্তী ১ লাখ টাকায় ৫% আয়করের একটি ধাপ থাকলেও তা তুলে দেয়া হয়েছে। এতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ৬০ ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করা হতে পারে। এতে বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে। কিডনি রোগীদের স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। ডায়ালাইসিস ফিল্টারে আগাম কর প্রত্যাহার হতে পারে। এতে রোগীদের সাশ্রয় হবে ৬০০ টাকা। অর্ধশতাধিক ঔষধের কাঁচামালের উপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল হতে পারে। কমতে পারে রপ্তানিতে বিদ্যমান উৎসে কর। মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ২২ ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে ১০ বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে মিলতে পারে কিছুটা ছাড়। বিভিন্ন পর্যায়ে যারা কর দেওয়ার যোগ্য রয়েছেন, যারা এখনো নেটের মধ্যে আসেনি, তাদেরকে কিভাবে নেটে নিয়ে আসা যায় সেটি হবে মূল ফোকাস এই বছরের আমাদের। সে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে ছাড় দিতে চায় সরকার। এক্ষেত্রে প্রত্যাহার হতে পারে অগ্রিম আয়কর। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে সুবিধা দিতে চায় এনবিআর। কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন আয় নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু এই আয় করমুক্ত থাকার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। মোবাইল সিমে বাতিল হচ্ছে ৩০০ টাকার কর। ভ্যাট ফাঁকি উদ্ঘাটন হলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে আপিলের অর্থ। যারা ট্যাক্সের নেটের মধ্যে আছে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে, কারণ বিভিন্ন রকম আপনার অডিট হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সার্ভেলেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি এবং অস্বস্তির কাজ করছে। ১৫০ সিসির উপর মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। সিগারেটের শলাকাবতী বৃদ্ধি করা হচ্ছে দাম। স্ট্যাম্পে বসবে কিউআর কোড। মূল্য বৃদ্ধির তালিকায় থাকবে কাজু বাদাম, দামি মাছ, দেশি বিদেশি মদ, রড, বিলাসবহুল গাড়ি, আমদানি করা প্রসাধনী, আমদানি করা ইলেকট্রনিক্স সামগ্রী। স্টুডিওতে ছবি তোলার ক্ষেত্রে দিতে হতে পারে বাড়তি ভ্যাট। মানুষ রেটের উপরে বেশি জোর দেওয়া ঠিক হবে না। এনফোর্সমেন্ট রেট, কর্পোরেট রেট এত দরকার কি, তাই না? ৪৫ অমুক সমুক এত ইনকাম ট্যাক্সে কর্পোরেট হচ্ছে আসল। এখানে বিদেশে যদি আপনি তাকিয়ে দেখেন, পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে ইনকাম অনেক বেশি, কর্পোরেট ট্যাক্স থেকে কম। ব্যাংকে টাকা রাখলে ৩ লাখের পরিবর্তে এখন ৫ লাখ টাকা দিতে হবে আবগারি শুল্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাব ছিল ২০০ কোটি টাকার, কিন্তু অস্বাভাবিক সেই প্রস্তাব নাকচ করে ৪৭ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের প্রচার সত্ত্ব পেয়েছে বাংলাদেশ। ফলে বিটিভি সহ ২ বেসরকারি চ্যানেল ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখানোর বাধা কেটে গেছে। তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্প্রচার সত্ত্বের খরচও মেটানো হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের কাছে প্রচার সত্ত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে। ফুটবল পাগল বাংলাদেশ, আর বিশ্বকাপ আসলে তো কথাই নেই। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এখন সারা দেশে। তবে সেই উন্মাদনা ফিকে হতে যাচ্ছিল। বিটিভি সহ বাংলাদেশি কোনো চ্যানেলে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল সংকট। ফিফা থেকে সম্প্রচার সত্ত্ব কেনা সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশ্বকাপ দেখাতে সরকারের কাছে চেয়েছিল অস্বাভাবিক ২০০ কোটি টাকা। এর সাথে যোগসাজশ ছিল দেশীয় একটি চক্রের, যেই চক্রটি ২০২২ সালের বিশ্বকাপেও অস্বাভাবিক প্রচার সত্ত্ব দাবি করে সফল হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার ১০০ কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। ২২ সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় ১০০ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিএনপি সরকার এবার বিশ্বকাপ সম্প্রচারের জন্য ২০০ কোটি টাকার প্রস্তাব শুরুতেই নাকচ করে দেয়। ফিফার সাথে সরাসরি আলোচনা করে প্রচার সত্ত্বের অঙ্ক ৪৭ কোটি ২৫ লাখ টাকায় নামিয়ে আনে। যদিও ভ্যাট ট্যাক্স সহ এক্ষেত্রে প্রয়োজন হবে ৬৩ কোটি টাকা। সরকারের কোনো ভর্তুকি দিতে হচ্ছে না, বিটিভির কোনো ভর্তুকি এখন দিতে হচ্ছে না। ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটা আসে ওটা সর্বোচ্চ ১-২ কোটি টাকা এখন পর্যন্ত রিকভার হয়নি, বাট হয়ে যাবে এটা উইদিন কাপল অফ মান্থস। বিশ্বকাপ ফুটবল রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে দেখানো হবে বলে জানিয়েছে
জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিটিভির মাধ্যমে আমাদের যারা শব্দগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে, পাশাপাশি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশে বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখা যাবে না তা ছিল অকল্পনীয়। সরকার প্রধানের প্রচেষ্টায় অপচয় রোধ করে ব্যবস্থা হয়েছে সম্প্রচারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভার প্রকল্প তালিকায় চীনা অর্থনৈতিক জোন থাকলেও তা নিয়ে আলোচনা হয়নি। উত্থাপিত হলেও পাশ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চতুর্থ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় 12টি প্রকল্প উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু আলোচিত চীনা অর্থনৈতিক জোন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া আলোচনা হলেও আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। বাকি 10টি প্রকল্প পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন অন্যতম। এই 10 প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৮৯০ কোটি টাকা। মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। আরেকটি প্রকল্প আমাদের ওই প্রিভিয়াস বিল আটকে পড়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ওটার বিল নিয়ে আলোচনা হয়েছে। একনেক সভা শেষ করে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়াকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুনের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ। প্রকৌশল, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, আইটি, পোশাক ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে কোরিয়ান বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখা এবং সেপা চুক্তির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। জবাবে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে কাজ করার আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন মরক্কোর নবনিযুক্ত রাষ্ট্রদূত লেল্লা বুথাইনা এল কার্দুদি এল কুলালি। তাকেও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান। 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফর এবং রাবাতে তার নামে সড়কের নামকরণের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান তিনি। স্বাস্থ্য, কৃষি, পোশাক, অবকাঠামো ও আইসিটি খাতে বাংলাদেশি দক্ষ শ্রমশক্তি নিয়োগ এবং বাণিজ্য বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন না হওয়ায় সব প্রতিষ্ঠানে নির্লজ্জ হস্তক্ষেপ করছে সরকার, অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মগবাজারের ছায়া বাজেট প্রস্তাবনায় তিনি বলেন, এই বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনবান্ধব। সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। পরে 8,39,505 কোটি টাকার বিকল্প প্রস্তাব করে জামায়াত। বাজেট সামনে রেখে ছায়া বাজেট প্রস্তাবনার আয়োজন করে বিরোধী দল জামাত। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। 87,999 কোটি টাকার তুলনায় বাজেট প্রস্তাবনার উদ্বোধনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক, বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে। সমাজে আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট।
বাজেট কোনো দলের জন্য নয় উল্লেখ করে জামাত আমির স্বচ্ছতা বজায় রেখে জনগণকে ধোঁকা না দিয়ে জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। পরে জামাতের পক্ষ থেকে ছায়া বাজেট উপস্থাপন করেন দলটির নির্বাহী পরিষদ সদস্য এমপি সাইফুল আলম খান। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে প্রায় 8,40,000 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেন। জনগণের চাহিদা, প্রত্যাশা প্রকৃত চিত্র পাঠ করে বাজেটের ব্যয় ও রাজস্ব আয়সমূহের কলাকৌশল প্রস্তাব করেছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এক রাতেই জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাতের আঁধারে 8টি আলাদা সীমান্ত দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সেই চেষ্টা ভণ্ডুল হয়ে যায়। এদিকে দেশের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে কমেছে পুষিন চেষ্টা। একের পর এক ট্রাক ভিড়ছে সীমান্তের ওপারে। রাতের আধারে তাদের কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতরাতে জামালপুরের দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার 8টি সীমান্ত এলাকায় শতাধিক মানুষকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। এখানে আমাদের বর্ডার মোটামুটি আমরা খুব সতর্কভাবে আছি, এবং কি আইনের বিজিবি যারা আছে তারাও আমাদের সাথে সর্বক্ষণই তারা রাত দিন এখানে আছে। আমগর বর্ডার গার্ড বিজিবি আছে, এখানে আমরাও সর্বক্ষণ তাগর লগে আছি। যে কোনো সময় রাত হয়ে আর দিন হোক 24 ঘন্টা আমরা বর্ডারেই, আমগর বাড়ি আমরা বর্ডারে থাকি, একটা লোক আমরা ঢুকতে দেবো না। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। এদিকে বিজিবির কঠোর নজরদারিতে দেশের অন্যান্য সীমান্ত এলাকায় কমেছে পুষিন চেষ্টার ঘটনা। লালমনিরহাট, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে জোরদার করা হয়েছে টহল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতের সাথে চলমান পুষিন সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ কোনো বাংলাদেশি সেদেশে থাকলে বিধি মেনে তাদের ফেরত নিতে পারে ঢাকা, কিন্তু জোর করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কোনোভাবেই বাংলাদেশ মানবে না বলেও স্পষ্ট করেন তিনি। বলেন, বাংলাদেশ বিশেষ কোনো দেশের ব্লকে যাবে না, তাই অন্যের সাথে যোগাযোগ ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মনে করেন প্রতিমন্ত্রী। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলেও সাফ জানান শামা ওবায়েদ। মাহফুজ মিশু রিপোর্ট। গেল কদিন ধরে টানা উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তে। গত 3 মাসে বিভিন্ন এলাকা দিয়ে বহুবার পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিল্লিকে ঢাকার ডজন খানেক চিঠি আর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। এমন প্রচেষ্টা কমলেও তাতে সন্তুষ্ট নয় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ কোনো বাংলাদেশি থাকলেও কূটনৈতিক চ্যানেলেই তা নিয়ে কথা হতে হবে। প্রতিমন্ত্রীর ভাষ্য, এই সমস্যা জিইয়ে রাখতে চায় না ঢাকা। তো বাংলাদেশে যদি কোনো অবৈধ নাগরিক থেকে থাকে ইন্ডিয়াতে, সেখানে ফেরত দেওয়ার একটা মেকানিজম আছে, একটা প্রোটোকল আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, ওদের সাথে আমাদের চুক্তি আছে। বোথ দ্য কান্ট্রিজ শুড অনার দ্যাট, বোথ দ্য গভর্নমেন্ট শুড অনার দ্যাট। আমরা সেই অনারটা করছি, আমরা আশা করব ভারতে সেই অনারটা করবে। পুশিং করার তো কোনো প্রয়োজন নেই। উই হোপ ফর পার্মানেন্ট সলিউশন, দ্যাট উই আর হোপিং ফর, এন্ড হোপফুলি এটা আমরা করতে পারবো। নির্বাচিত সরকারের সাথে স্বাভাবিক সম্পর্কের কথা বলে আসছিল দিল্লি। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার শেষ বিদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথে প্রতিনিধি পাঠানোকে ইতিবাচকভাবেই নিয়েছিল সব পক্ষ। হঠাৎ করে বাংলাদেশ নিয়ে দিল্লির মনোভাব কি পাল্টালো?
যে কোনো নেইবারের সাথে নেইবারের ইস্যু বেশি থাকবে, সেটাই ন্যাচারাল। বাংলাদেশ ফার্স্ট পলিসি অ্যাপ্লাই করে আমরা এই ইস্যুগুলা ডিপ্লোমেসির মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সমাধান করতে সম্ভব হবে যদি উভয় দেশ আন্তরিক থাকে। চীন, তুরস্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক কৌশলগত কারণে ভারতের মাথা ব্যথার কারণ কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রতিমন্ত্রী বলছেন, সব রাষ্ট্রের সাথেই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এগোতে চায় বাংলাদেশ। হচ্ছে না যে তা তো না, অবশ্য একটা কমিউনিকেশন তো অলরেডি শুরু হয়েছে এবং হাই লেভেল মিনিস্ট্রিয়াল লেভেল ভিজিট হয়েছে। তো অবশ্যই ভিজিট তো হবেই। এভরি রিলেশনশিপ ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। প্রত্যেকটি দেশই নিজের দেশ এবং দেশের মানুষের স্বার্থটাই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখে। বাংলাদেশও তাই দেখছে। একটা দেশের সাথে সুসম্পর্ক থাকলে আরেকটা দেশের সাথে খারাপ সম্পর্ক হয়ে যাবে। That policy, that foreign policy do not apply anymore. প্রতিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ বা আসামের রাজ্য সরকার কি বলছে তা নিয়ে মাথা ঘামাতে চায় না বাংলাদেশ। তাদের ইন্টারনাল কি পলিটিক্স, এটা বাংলাদেশের দেখার বিষয় না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুষিনের চেষ্টা করছে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নে এয়ার মিসাইল সহ বিভিন্ন সমরাস্ত্র কেনা হচ্ছে যাতে যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি থাকে বাংলাদেশের। স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলে সরকারের কোনো সমস্যা নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পুশিন নিয়ে উত্তেজনা বেড়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সচিবালয় ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ডক্টর ইউনূস সরকারের সময়ের বাংলাদেশ ভারত তিক্ত সম্পর্ক থেকে দুদেশই এখন বের হতে চায় বলে জানান তিনি। বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে সীমান্তে পুশিনের চেষ্টা হচ্ছে। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান, দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের সমস্যা বাংলাদেশের। বিগত আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা সংশোধন হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, নতুন করে পরিকল্পনা সাজিয়ে চলতি বছরেই জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের তিস্তা প্রজেক্টেরও যদি কিছু এক্সটেনশন করে সব মিলিয়ে 20,000 কোটি টাকার মতো খরচ হতে পারে। এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, এটা কোনো বড় টাকা মোটেও না। যদি 7 বছরে হয় 2,5-3 হাজার কোটি টাকা প্রতি বছর। কিন্তু একই সাথে সরকার আবার এই অপশনও রাখছে, এইটার ব্যাপারে কেউ সাহায্য করবে কিনা, করতে পারে কিনা সেটাও আছে। যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি রাখার জন্য সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করতে চায় সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য এয়ার মিসাইল সহ নানা সমরাস্ত্র কেনা হচ্ছে। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে উন্নত, আধুনিক এবং কমব্যাট রেডি একটা কথা বলা হয়, যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত করার কাজ চলমান আছে। অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি মানে যেগুলোকে আমরা সহজ ভাষায় ড্রোন বলি, আননোন এরিয়াল ভেহিকলস, এগুলো কেনার জন্য আরও অনেকগুলো, যেমন ধরুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এগুলো বাংলাদেশ প্রকিউর করার জন্য কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য অন্তর্বর্তী সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অনুমোদন দিয়েছে বিএনপি সরকার। তবে স্থানীয় সরকার নির্বাচনে পদ পদবি ব্যবহার না করে দলটির কেউ ব্যক্তিগতভাবে অংশ নিতে চাইলে সমস্যা নেই। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা, জেলে থাকার পরও। মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বলেন, এর গ্রাউন্ড ওয়ার্ক চলছে, গঠন করা হচ্ছে মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেল। সব বন্ধ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনার্স কোর্স থেকে ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের মতো বিষয় বাদ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন বিভাগ সংযোজনের বিষয়ে পর্যালোচনা করছে। বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্সে থাকবে, তবে সব জায়গায় থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
স্নাতক পর্যায় থেকে বাংলা দর্শন ও ইতিহাসের মতো বিষয় বাদ দেওয়া হচ্ছে এমন খবর প্রকাশ করে বেশ কিছু গণমাধ্যম, যা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। দুপুরে একনেক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। বিষয় বাদ দেওয়ার এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরকম কোনো আলোচনা হয়নি, আর বাংলা মাতৃভাষা এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি এবং আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোত্থেকে আসলো। এ সময় তিনি সরকারের কর্মমুখী শিক্ষার পরিকল্পনার কথা জানান। বলেন, কর্মসংস্থানের চাহিদা বিবেচনা করে বেশ কিছু নতুন নতুন বিভাগ সংযোজন করার চিন্তা করছে সরকার। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। এদিকে সচিবালয়ে বিভাগ বাদ দেওয়ার বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এসব সাবজেক্টে অনার্স থাকবে না আমি আসলে মনে করে থাকবে, কিন্তু আমরা এগুলো কতগুলো জায়গায় রাখবো, এটা কয়টা ভার্সিটিতে থাকবে, সেই আলাপগুলো হয়তো হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। আমরা প্রতি বছর 21 থেকে 22 লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে। এছাড়া দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানান তথ্য উপদেষ্টা। যে ভার্সিটি প্রস্তুত মনে করছে তারা করবেন, তারপর এভাবে চলবে। কিন্তু সরকারের নীতিগত অবস্থান হচ্ছে এই নির্বাচনগুলো হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচলাবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ওয়াশিংটন বলছে সমঝোতা খুব কাছাকাছি। তেহরানও দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু অবিশ্বাস, জব্দকৃত সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনও রয়ে গেছে বড় বাধা। তাহলে কি সত্যিই হতে যাচ্ছে নতুন কোনো চুক্তি, নাকি যুদ্ধবিরতির আড়ালে কূটনৈতিক লড়াই আরও জটিল হচ্ছে? ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের পর যুদ্ধক্ষেত্রে অস্ত্র কিছুটা নীরব। তবে এই পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন সমঝোতা ইস্যুতে কূটনীতির ময়দানে চলছে নতুন লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে, এমন দাবিও ট্রাম্পের। ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। হরমুজে আমরা কঠোর অবস্থানেই থাকবো। আমাদের আড়ালে সেখান দিয়ে কোনো কিছুই যেতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসও আশাবাদী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। এ অবস্থায় সমঝোতা হলে সেটি হবে মার্কিন জনগণের জন্য বড় অর্জন, শুধু ওয়াশিংটনই নয়। মধ্যস্থতাকারী পাকিস্তানও ইতিবাচক সমঝোতা ইস্যুতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে দুপক্ষই। সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব পক্ষই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আশাবাদী হলেও সংশয় সন্দেহ এখনও পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে, শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এই অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দ করা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী নয়। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা বাস্তব হলেও তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের আলোচনায় ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য নতুন এক কূটনৈতিক অধ্যায় প্রবেশ করবে, নাকি আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো চক্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কে জিতবে বিশ্বকাপ ফুটবল 2026? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এই জ্বরে যখন পুড়ছে গোটা দেশ, তখন অনুষ্ঠিত হলো ঢাকা ফুটবল ফিয়েস্তা। মহান মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দল, 2003 সালের প্রথম সাফ জয়ী দল আর বর্তমানের টগবগে জাতীয় ফুটবল দলের সদস্যদের সম্মাননা প্রদানের পাশাপাশি বিশ্বমঞ্চে লাল সবুজের বাংলাদেশকে দেখার প্রত্যয় নিয়ে জমকালো এই আয়োজন, যার সমাপ্তি হয় বাংলাদেশ সহ বিশ্বকাপের বিভিন্ন দেশের জার্সি নিয়ে মনোমুগ্ধকর র্যাম্প শো দিয়ে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল 2026। এই বিশ্ব মহারণকে সামনে রেখে রাজধানীর 5 তারকা হোটেলে হয়ে গেল ঢাকা ফুটবল ফিয়েস্তা। এতে অংশ নেন খেলোয়াড়, সাপোর্টার সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে সংশ্লিষ্ট অনেকেই। সবার কাছে একটাই প্রশ্ন, কে জিতবে এবারের বিশ্বকাপ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা জিতে তাহলে
খুশি হব না। আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট এবার আসলে অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শুরু মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের 2 সদস্যকে সম্মাননা জানানোর মাধ্যমে। ওই সময় পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা, এবং ওই সময় জাতীয় সঙ্গীত নেইমার যদি ফিট থাকে এবং তার পারফরমেন্স ঠিক করতে পারে, ব্রাজিল হবে, ফ্রান্সের সম্ভাবনা এবার সবচেয়ে বেশি। পরে মঞ্চে ওঠেন 2003 সালে বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নের মুকুট পরানো দল, যার টাই ব্রেকারে বাংলাদেশের গোলবার আগলে রেখেছিলেন বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফ ফুটবলটাই ছিল আমাদের মাথায়, যে আমরা কখনোই এই টুর্নামেন্টটা পাই না। আমরা আসলে যখন স্বপ্নে দেখা শুরু করলাম এই টুর্নামেন্টটা, তখন কিন্তু আমরা সাকসেস হয়েছি। বিগ ক্লেপস ফর দেম, বিগ ক্লেপস ফর দ্য হোল কন্টিনজেন্ট অফ 2001। সবশেষ বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সদস্যদের সম্মাননা জানানো হয়। বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে চান বর্তমান অধিনায়ক। সবাই তো দেখতে চায় অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, না? আমিও তো সেম, বাট আমি জানি এটা ইজ ভেরি টাফ, বাট ইনশাল্লাহ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেই ব্রাজিলের সাপোর্টার, যদিও ব্রাজিলের বিশ্বকাপ জয় নিয়ে সংশয় আছে তারও। দীর্ঘদিন ধরে ব্রাজিল শিরোপা ক্রয়ে রয়েছে, সো সেই জায়গা থেকে ব্রাজিল ভক্তরা, পাশাপাশি যারা মিডিয়া বা আর্জেন্টাইন যারা ভক্তরা রয়েছে, তারা সবাই কিন্তু তাকিয়ে আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে। তবে বাংলাদেশ কবে খেলবে বিশ্বমঞ্চে, এই আক্ষেপ অতি দ্রুতই ঘুচবে, এমন প্রত্যয় আমিনুল হকের কণ্ঠে। জিরো থেকে একটা স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি আমরা 4র্থ শ্রেণী থেকে। এই যে শুরুটা আমরা করেছি, এইটা 5 বছর 10 বছর পরে যেহেতু শুরু করেছি, এটা কখনোই এই লাইন থেকে বিচ্যুত হবে না। ইনশাল্লাহ আমরা 10 বছর পরে গিয়ে হলো, 5 বছর পরে গিয়ে হলো, এটার একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। বাংলাদেশ সহ বিভিন্ন দলের জার্সি পরে র্যাম্পে হেঁটে আয়োজনের শেষটা রঙিন করে তোলেন মডেলরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।